দীপ্ত টিভির বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক টক শো বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। বাজারে নিত্যপণ্যের যখনই কোনো অস্থিরতা তৈরি হয়, বিশেষ করে বাজার মূল্যে, তখনই নানা ধরনের জনশ্রুতি ভাসতে থাকে। তার ভেতরে সবচাইতে বেশি আলোচিত যে বিষয়, সেটি হচ্ছে সিন্ডিকেট। আজকে আমরা চেষ্টা করব অতিথিদের কাছ থেকে জানার এই সিন্ডিকেট নিয়ে যে জনধারণা বা মিথ রয়েছে, তার পেছনের গল্প এবং বাস্তবতাটা কী। আজকের বিজ ট্রেন্ডসে আমরা কথা বলবো সিন্ডিকেট, ধারণা এবং বাস্তবতা নিয়ে। আমার সাথে দুজন অতিথি রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদী। আছেন আমাদের সাথে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর জনাব সুলতান মাহমুদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে ডক্টর রুশাদ ফরিদী, আপনার কাছে যেটি আমরা ভূমিকাতে বলছিলাম, আমরা দেখি যে নিত্যপণ্যের যখন বাজার স্থিতিশীল থাকে তখন এই আলোচনাগুলো হয়তো আসে না সেভাবে, কিন্তু যখনই কোনো একটি পণ্যের বাজার মূল্য বেড়ে যায়, তখনই নানা রকম আলোচনার ভেতর সবচাইতে যেটি মাথাচাড়া দিয়ে ওঠে সেটি হচ্ছে বাজারে সিন্ডিকেট করা হয়েছে, মূল্য বাড়ানো হচ্ছে, কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় হয়তো বাজারকে এটি নিয়ন্ত্রণ করছে। এই জায়গায় একাডেমিক জায়গা থেকে এবং বাংলাদেশের যে বাজার বাস্তবতা, সেই জায়গা থেকে এটা আসলে কতটুক সত্য, কতটুক গল্প? জি, প্রথমেই ধন্যবাদ দীপ্ত টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আমার বক্তব্যটা শুরু করতে চাই। সেটা হলো যে 2009 সালে একবার 2009 বা 2008-এর দিকে চিনির দাম হঠাৎ করে খুব বেড়ে গেল। তো তখন তখন আওয়ামী লীগ সরকার ছিলেন, তো তারা একটা কঠোর অবস্থানে গেলেন। তারা মাত্র ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় এসে তারা দেখাতে চাইলেন যে তারা বাজার নিয়ন্ত্রণে খুব কঠোর ভূমিকা নেবেন। তো তারা এমনই কঠোর অবস্থান নিলেন যে তারা একটা বিশেষ ক্ষমতা আইনে একজন চিনি ব্যবসায়ীকে গ্রেফতার করে ফেললেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি নাকি মজুদ করেছেন। তো তখন আমি লিখেছিলাম একটা কলামে যে এই সিন্ডিকেট নিয়ে, সে 2009 সালের কথা। তো বক্তব্যটা ছিল এরকমই যে জিনিসপত্রের দাম বাজারে সাপ্লাই ডিমান্ডের কারণে, যোগান এবং চাহিদার তারতম্যের কারণে হয়ে থাকে। বাট সিন্ডিকেট মানেটা কি? সিন্ডিকেট মানে হচ্ছে কয়েকজন ব্যবসায়ী একত্রিত হয়ে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করছে। তো আমি বলছি যে এটা অবশ্যই একটা অপরাধ। এটা যদি হয়ে থাকে সেটা তো প্রমাণ, যে কোনো অপরাধ কি হয়, প্রমাণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। আমি যদি বলি যে সুলতান সাহেব খুন করেছেন, তো এটা তো আমাকে প্রমাণ করতে হবে। তেমনি সিন্ডিকেট হচ্ছে একটা অপরাধ, তো অপরাধটা প্রমাণ করে তারপরে আমাদের বলতে হবে। তো যেহেতু আসলে ওনাকে কোনো অপরাধ প্রমাণ করা যায় না, এই জন্য বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে। তো তখন আমি এইটা নিয়ে লিখেছিলাম। তখন ওই ব্যক্তি আত্মগোপন অবস্থা থেকে আমাকে কল দিয়েছিল আর কি, বলছিল দেখেন আপনার কেউ তো এগুলো নিয়ে লেখে না, আমার ছেলেমেয়েরা তো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলে মনে করে যে আমি কি যেন দাগি আসামি, অথচ আমি তো জাস্ট ব্যবসা করি। হ্যাঁ, তো আমি কেন এই গল্পটা বললাম, সেই 2009 সাল থেকে দেখেন আজকে 2025, প্রায় 1.5 যুগের মতো হয়ে যাচ্ছে। মানুষের পারসেপশন কিন্তু এখনও কোনো বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। একদম এটা অলমোস্ট আমাদের সমাজের ডিএনএর মধ্যে ঢুকে গেছে যে বাজারে জিনিসপত্রের দাম বাড়া মানেই ব্যবসায়ীরা বাড়াচ্ছে, এবং ব্যবসায়ী যখনই চায় তখনই বাড়াতে পারে। এটা আসলে ভেরি ন্যাচারাল, আসলে ভেরি ইনস্টিংক্টিভ। কারণ আপনি যখন দোকানে যাচ্ছেন, যেই তেল আপনি 1 সপ্তাহ আগে 180 টাকা দিয়ে কিনেছেন, 1 সপ্তাহ পরে যদি দেখেন 190 টাকা, এবং কার কাছ থেকে আপনি কিনছেন, দোকানে যে বিক্রয় করছে সে আপনাকে বলছে, আপনি তো চিন্তা করবেন তো এই বাটাই তো বাড়াইছে, কারণ সেই তো আমার কাছে চাচ্ছে। কিন্তু কারণ এর ভেতরে যে কাহিনীটা, এটা তো একটু জটিল। এখন জটিল ঘটনা কিন্তু সাধারণ মানুষ ওভাবে চিন্তা করতে অভ্যস্ত না। তো জটিল কাহিনীটা হলো কি, সে তো রিটেইলার, মুদির দোকান, তাকে একটা আড়ত থেকে আনতে হয়েছে, সে আড়তে দামটা বেশি তার কাছে রেখেছে, সেই জন্য তাকেও এখানে বেশি রাখতে হচ্ছে। আড়তে কেন বেশি হলো?
ইম্পোর্টার বেশি দামে বাইরে থেকে আনছে, কারণ বাইরে হয়তো ব্রাজিলে বা কোনো দেশে যেখানে আপনার তেল সেখানে একটা খরা বন্যা কিছু একটা হয়েছে, তার মানে তার আমদানি খরচ বেশি হয়েছে, আমদানি খরচ বেশি হয়েছে, যার ফলে দামটা বেড়ে গেছে, এরকম চেইনে এরকম ভাবে আসছে। তো এখন সমস্যাটা হলো সাধারণ মানুষের তো দোষ নেই, সাধারণ মানুষের আসলে তারা এই কোনো একটা সহজবোধ্য যেটা খুব সহজে বোঝানো যায় সেই জিনিসগুলোই তারা বোঝে। কিন্তু এখানে আমি বলবো যে এখানে আমাদের অর্থনীতিবিদদেরও ব্যর্থতা, এবং সেই সাথে সবচেয়ে বড় ব্যর্থতা আসলে মিডিয়ার আমার কাছে মনে হয়। কারণ আনফর্চুনেটলি আমাদের মিডিয়াতে আমি এই পর্যন্ত যতদিন থেকে জিনিসটা ফলো করছি আমি দেখেছি যে মিডিয়ার টোন ইজ এক্সট্রিমলি নেগেটিভ। প্রথমে তারা শুরুই করে এটা দিয়ে যে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট, এই কথাগুলো হবেই, মানে যখনই দাম বেড়ে যাবে তখনই বাজারে কারসাজি, ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা আদায়ের এই যে একটা ক্রিমিনালাইজ করা, এই ক্রিমিনালাইজ করার ট্রেন্ডটা কিন্তু কোনোভাবেই কমছে না, দিন দিন বাড়ছে। আপনি কি মনে করেন, একটা সম্পূরক প্রশ্ন করি, এই যেটি আপনি বললেন এটি কি অনেক বেশি, আমরা জানি যে নেগেটিভ নিউজের অনেক কাটতি বেশি হয়, সেই জায়গা থেকে কি এটি ঘটে থাকে, নাকি আসলে সেই সীমাবদ্ধতা বা আমি বলবো সক্ষমতার অভাব, যে একটু গভীরে গিয়ে দেখা যে এই পণ্যটির দাম যে বলছে, আপনি যেটি বলছেন যে যোগানের সাথে চাহিদা বা পুরো সাপ্লাই চেইনটাকে দেখা, প্রোডাকশন কস্ট কীরকম হয়েছে, সেই পরিশ্রম করার চাইতে সহজভাবে আমি যদি কোনো একটি পণ্যকে নিয়ে বলি হ্যাঁ সিন্ডিকেট করছে অথবা এই করছে, তাহলে এটি পপুলার হয়? আপনার কি মনে হয় কেন ঘটে? দুটোই কারণ। ওই নেগেটিভভাবে আমরা তো জানি যে সাংবাদিকতায় এনি ব্যাড নিউজ ইজ গুড নিউজ, তো নেগেটিভভাবে কোনো কিছু প্রচারণা করলে সেটার একটা আলাদা অ্যাপিল আছে। আর সক্ষমতার অভাবটাও আমি বলবো, কারণ এই বিষয়টা আসলে অর্থনীতির বা ওগুলোর কিছু বেসিক জ্ঞান আসলে দরকার, যেগুলো একটু শ্রমসাপেক্ষ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে দুটো কারণই আছে, যে নেগেটিভ নিউজটা সেভাবে প্রেজেন্ট করলে আলাদা একটা আবেদন আছে, সেই সাথে বিষয়টার গভীরে ঢোকাটা, শুধু অর্থনীতি বিষয় না, আপনি দেখবেন যে কোনো বিষয়ের গভীরে ঢোকাটাই আসলে আমাদের সমাজে, আমি শুধু সাংবাদিকদের দোষ দেব না, ওভারঅল আমাদের সমাজটা তো আসলে জ্ঞান ভিত্তিক বা জ্ঞান চর্চার প্র্যাকটিসটা আমাদের এখন ওরকমভাবে নাই। সেই জন্য যে কোনো বিষয়ে আমরা গভীরে যেতে পারি না, সেভাবে আমরা এই অর্থনীতির বিষয়টাতেও গভীরে যেতে পারি না। এবং এটার আমি যেটার বলবো সেটা হচ্ছে এটার ক্ষতিটা কিন্তু বেশ ভয়ানক একটা ক্ষতি, যেটা আমরা আসলে বুঝি না। সেটা হলো যে আমি যখন এভাবে ব্যবসায়ীদের ক্রিমিনালাইজ করি, তখন কিন্তু আমি যেই কারণে যেটা করছি সেই কাজটা কিন্তু আমার হচ্ছে না। আমি হয়তো ভাবছি যে আমি তাদেরকে কড়া বাজে কথা বললে তাদের, বা সরকার যদি তাদেরকে ধরপাকড় করে জিনিসপত্রের দাম কমে আসবে, জিনিসপত্রের দাম জীবনে কমে না এইসব কারণটা হচ্ছে তখন হয় কি, ব্যবসায়ীরা যখন দেখে যে তাকে বাজারে ফোর্স করা হচ্ছে তার কেনা দামের নিচে কমতে, তখন সে জিনিস এটা বিক্রি করে দেয়। ভাইয়া বলতে পারবে যে অনেক সময় ব্যবসায়ীরা গুটিয়ে করছে না, তখন কি আর জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়। ওই চিনির ব্যবসায়ী যেটা কথা বলছিলাম, চিনির কেজি তখন হয়েছিল মনে হয় 150 টাকা না 160 টাকা, বা তখন ওই গ্রেফতার করার পর কদিন পরে সেটা 300 টাকা হয়েছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এটা সাধারণ মানুষের আমি দোষ দেব না, মিডিয়ার একটা দায় আছে সেটা আমি বলবো, কিন্তু তার চেয়ে বড় দায় হচ্ছে গিয়ে সরকারের যে বাজার ব্যবস্থাপনা বা আছে, তারাও সেই পপুলিস্ট বয়ানেই চলে। তারাই দেখাতে চায় যে বাজারে যদি আমি র্যাব পাঠিয়ে দিই তাহলে মনে হয় বাজার ঠান্ডা হয়ে যাবে, বাজারে যদি আমি মূল্যদর তালিকা ঝুলিয়ে দেই এবং কেউ যদি এটা না মানে তাকে আমি শাস্তি দিই, জরিমানা করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। এভাবে কোনোদিন কিছু হয়নি। মানে সেখানেও এক ধরনের রাজনীতি রয়েছে, এবং তারা একটা জনতুষ্টিমূলক একটা ব্যবস্থা যে তারা নিচ্ছে, সেটা দেখালে মানুষজন একটু শান্ত হয় আর কি। পরের অংশে একটু আপনার কাছে জানতে চাইবো, প্রকৃত পক্ষেই কি আসলে এই বাজার বাস্তবতায় সিন্ডিকেট যদি করতে চায় সেটি সম্ভব কিনা, কি বলে অর্থনীতি? তার আগে একটু জনাব সুলতান মাহমুদের কাছে আসলো। বেশ কিছু আঙ্গুল কিন্তু মিডিয়ার দিকে, বিশেষ করে দায়িত্বশীল মিডিয়া যে ভূমিকা পালন করার কথা বলছে, যে লো হ্যাঙ্গিং ফ্রুটসের মতো, যেটা জনগণ খুশি হয় সেই ধরনের বিষয় তৈরি করছে কিংবা পপুলার করে তুলছে এই সিন্ডিকেট বা এই বিষয়গুলো। আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। প্রথমে আমি ওনার দুটি অভিযোগকে খণ্ডন করতে চাই।
দ্বিমত প্রকাশ করতে চাই, তারপরে খণ্ডন করতে চাই। দ্বিমত প্রকাশ করতে চাই এই কারণে, মিডিয়ায় আমার এই দীর্ঘ কর্মজীবন, তাতে আমি যেটি দেখেছি, যেটি উনি বলেছেন, উনি শিক্ষক হিসেবে বা আপনি একজন রিডার হিসেবে আপনি সংবাদপত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু না, আন্তর্জাতিক প্রেক্ষাপটও আপনি যদি দেখেন, সেক্ষেত্রে ট্রেন্ড হয়েছে গত 3-4 দশকের কথাও যদি আপনি দেখেন, মিডিয়াতে কিন্তু নেগেটিভ নিউজটাই হলো নিউজ। এরকম একটি রিডার ইন্টারেস্টের জায়গাটা কিন্তু, রিডার কিন্তু আমি মিডিয়ার, আপনারা দুজন কিন্তু রিডার। আপনারা যখনই নেগেটিভ নিউজটা দেখবেন কাগজটা হাতে নেবেন, আর যখনই পজিটিভ নিউজটা বুঝতে পেরেছি ছেড়ে দিচ্ছেন, সেটি একটি প্রেক্ষাপট। আরেকটি প্রেক্ষাপট যেটি উনি বললেন যে জনতুষ্টি বা মানুষকে খুশি করবা বা মানুষকে টানবার একটি প্রচেষ্টা, আমি সেই জায়গা থেকে একটু সরে এসে বলি, সেটি হলো যে দেখেন, যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলেন, গত 3 দশকে বাংলাদেশে মিডিয়ার মালিক কারা, তার আগে মিডিয়ার মালিক ছিলেন কারা, যারা গত 3 দশকে মিডিয়ার মালিক হয়েছেন, এর মধ্যে অধিকাংশ, আমি আবার বলছি, অধিকাংশ হলো ব্যবসায়ী। এবং এই ব্যবসায়ীদের মধ্যে একটি বড় শ্রেণী হচ্ছে যারা মিডিয়াকে মিডিয়া রোল প্লে করতে না দিয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণ করবার জন্যই তাদের এই মিডিয়াটা করা, এবং সরকারি সহযোগিতা, সরকারি আনুকূল্য সব কিছু নিয়ে তারা এটি করেছে। কখনো কখনো সরকারকে তুষ্ট করবার জন্য, কখনো কখনো সরকারকে নিজের কাজে ব্যবহার করবার জন্য, আবার কখনো কখনো নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য। সবাই কিন্তু না, আমি বলেছি এখনকার বাস্তবতায় অনেকে এটি করেছে। তো যেখানটাতে আপনি একটি ইনভেস্টিগেটিভ স্টোরি আপনি যখন করতে চাইবেন, তখন যিনি রিপোর্টার, শিক্ষার বিষয়টি উনি যেটি বলেছেন, আমি বলবো যে আবার 3 দশকের কথা বলি, ওই সময় যারা সাংবাদিকতা করেছেন, এখনকার সাংবাদিকতায় শিক্ষিত, দক্ষ, বিষয়ভিত্তিক যারা, তাদের প্রায়োরিটি বেশি। উনি অর্থনীতির শিক্ষক হিসেবে দেখবেন যে সাংবাদিকতায় অনেক ইকোনমিক্সের অনেক স্টুডেন্ট এখন আছে, মার্কেটিংয়ের অনেক স্টুডেন্ট আছে, জার্নালিজম ছাড়া এখন ভালো মিডিয়া যেগুলো, সেখানে সাথে রিক্রুটও হয় না। তো সেক্ষেত্রে শিক্ষার ব্যাপারটাতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত যেটি হলো যে স্টোরি ডেপথে যাওয়ার ব্যাপারটাতে, একটি হলো যে চটকদার চটজলদি স্টোরিটা ছেড়ে দিতে হবে, এরকম একটি। সেক্ষেত্রে আমি যদি ছেড়ে না দিই, আরেকজন ছেড়ে দিচ্ছে, এটি একটি আনহলি কম্পিটিশন কিন্তু আছে। ভোক্তা অধিকার অধিদপ্তর বা কম্পিটিশন কাউন্সিল যখন কাউকে কোনো 2-4টি ক্যামেরাকে সাথে করে নিয়ে কোথাও পরিকল্পিত অপারেশন করছে, তখন সেই নিউজটি ওই 2-4টি চ্যানেল বা 2-4টি পত্রিকাতে যখন যাচ্ছে, ওই বিষয়ে যে রিপোর্টার অন্য জায়গায় আছে, তারাও কিন্তু তখন তাদের নিজেদের রিডারকে ধরে রাখবার স্বার্থে তাৎক্ষণিকভাবে, আমি বাস্তবতা বলছি, তারাও কিন্তু তাৎক্ষণিকভাবে সেই রিপোর্টটি, তাৎক্ষণিকভাবে যেটি বলেছে কম্পিটিশন কাউন্সিল, যেটি বলেছে ওই বক্তব্যটা কিন্তু ওই রিপোর্টারের বা ওই পত্রিকার বা ওই চ্যানেলের মালিকের কিন্তু না। কম্পিটিশন কাউন্সিলের বরাত দিয়ে বা র্যাবের বরাত দিয়ে বা পুলিশের বরাত দিয়ে বলে দিচ্ছে, বা ভোক্তা অধিকার থেকে বলে দিচ্ছে। এটি খেয়াল করে দেখতে লাগবে। এখানটাতে একরোখাভাবে সাংবাদিকদের উপরে দায় চাপিয়ে আসলে প্রকৃত অর্থ বা প্রকৃত লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। দিন শেষে দেখবেন এই সাংবাদিকরাই যেখানটাতে অ্যানোমালি হচ্ছে, দেরিতে হোক আর আগে হোক, তারা কিন্তু তুলে আনছে। এটি একটি জায়গা। আর এরপরে দেখবেন যারা দায়িত্বশীল সাংবাদিকতা করছে, বিভিন্ন চ্যানেল এবং পত্রিকা, তারা কিন্তু ডেপতে যাচ্ছে, পেছনে যাচ্ছে, যে এই ঘটনাটি ঘটেছে আসলে কি। কম্পিটিশন কাউন্সিল কথা নাই বার্তা নাই একজনকে গিয়ে জরিমানা করে দিল। এখন যে এই যে জরিমানাটি যেটি করেছে, এটি যাকে জরিমানা করেছে তিনিও কিন্তু চান এটি তার নিউজ হোক, কারণ তার ব্যাংক আছে, তার ইন্স্যুরেন্স আছে, সেও কোনো না কোনোভাবে চাইছেন যে এটি নিউজ হোক। কারণ তার যদি এই ব্যবসাটা আটকে যায়, জরিমানাটা বড় ধরনের হয়, তাহলে
দিন শেষে গিয়ে তাকে তো সেই পেমেন্টটা করতে হবে, বা তার ঋণের টাকাটা দিতে হবে, বা ইন্স্যুরেন্স ক্লেম যেটা আছে সেটা দিতে হবে। তো সেটিও সে ওই দিক থেকে চাচ্ছে। নিউজটা কিন্তু অনেকগুলো কারণে কিন্তু, মানে মিডিয়ার বাস্তবতাটা আপনি মিডিয়ার বাস্তবতাটা হলো এটি। এই যে যুক্তি খণ্ডন করলেন আপনি, কিন্তু বাস্তবে মানে আপনি একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে আমি জিজ্ঞেস করব যে সেই জায়গায় এই যে আমরা বলি বাজারে যে সিন্ডিকেট বা মূল্যবি, সেটি কি বিরাজ করে কিনা? দেখেন, আমি এই জায়গাটাতে আপনাকে বলি, সেটি হলো আমাদের ইংরেজিতে কতগুলো খুব শ্রুতিমধুর শব্দ আছে, আমরা হর হামেশা ব্যবহার করি। সরি, বাট, বিকজ, এই শব্দগুলো ব্যবহার করি, খুব শুনতে সুন্দর, ইংরেজিও বললাম। এরকমই আরেকটি শ্রুতিমধুর শব্দ হচ্ছে সিন্ডিকেট। খুব সহজে বলা যায়, কোথায় কখন কিভাবে প্রয়োগ হচ্ছে এটির কোনো বাজবিচার নাই, যার মুখ থেকে আসছে বলে দিচ্ছি। সিন্ডিকেটটা কখন কোথায় কিভাবে হয় সেটি যারা রাষ্ট্রযন্ত্রের ভেতরে আছেন তারা ভেতরে ঢুকে কখনো খতিয়ে দেখেন না বা দেখতে পারেন না। সেটি রাজনৈতিক সরকারের কারণে হোক, বা তাদের নিজস্ব যে আমলাতান্ত্রিক মনোভাবের কথা বলেন সে কারণে হোক, বা নিজেদের ক্ষমতার প্রয়োগের একটি প্রচেষ্টা কিন্তু আমরা হর হামেশা দেখতে পাই। সে কারণে এই যে সিন্ডিকেট বলে আসল জিনিসটাকে কিন্তু তাদের এই প্রতিযোগিতায় কিন্তু সিন্ডিকেট যেখানে যেখানে হয়, বাংলাদেশের বাস্তবতায় যে সিন্ডিকেট একেবারে নাই আমি কিন্তু সেটি বলবো না, বাট সেটি পণ্য ভেদে কোন পণ্যে সিন্ডিকেট হয় সেটি মানুষকে বুঝতে লাগবে। আমরা সেই জায়গাগুলোতে, এবং যারা এই ল প্রয়োগ করে, আইন যারা প্রয়োগকারী সংস্থা বা সরকারি সংস্থা, যদি আপনি কম্পিটিশন কাউন্সিলের কথা বলেন, কম্পিটিশন কাউন্সিল ইটসেলফে একটি বডি যেখানটাতে যার গঠন অনুযায়ী যেখানটাতে যার থাকবার কথা সেটি নাই। সব প্রশাসন যন্ত্রের লোক বসে আছে, সেখানে লয়ার থাকবার কথা, সেখানে রিসার্চার থাকবার কথা, তারা নাই। চারজনই দেখবেন যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে এসছে, তো তারা কোনো গবেষণা বা ভেতরে আইন অনুযায়ী কী করা যায় কি না যায়, তারা হুট করে একজনকে ধরে জরিমানা করে দিল, এবং সেটি কোথায় গিয়ে আদালতে গিয়ে আবার ঠেকে গেল। তাদের কাজ কিন্তু ওই পর্যন্তই। তো তারাও তাৎক্ষণিকভাবে বলে দিল এরা সিন্ডিকেট করছে। কিন্তু সিন্ডিকেট কোথায় হচ্ছে? সিন্ডিকেট উনি যেটা বলছিলেন যে চিনির কথা, চিনি দেখেন একসময় আমাদের হোমগ্রোন প্রোডাক্ট থেকে, আমাদের নিজস্ব কারখানা থেকে অনেকগুলো আমরা আমাদের চাহিদার অনেকটা পূরণ করতাম, এখন সেটি কিন্তু হচ্ছে না। ম্যাক্সিমাম এখন লোকাল যে কটা কোম্পানি আছে তারাও তারা রিফাইন করে, তো বাইরে থেকে বাল্ক ইম্পোর্ট করে তারপরে এখন সেইখানটাতে এটি কিন্তু হাতে গোনা 4-5টি কোম্পানি আপনি যদি দেখেন কর্পোরেট হাউস, তারা সেখানটাতে আপনি কোনো কিছু করতে পারছেন না। আপনি গিয়ে কী করছেন? রিটেইল দোকানদার ও কত দামে বিক্রি করছে ওকে ধরছেন। আপনি যদি ধরতেই চান, আপনার যদি সৎ উদ্দেশ্য থাকে যে না এই তথাকথিত সিন্ডিকেট বা যারা সিন্ডিকেট প্রকৃত অর্থে করছে, 45 টাকা ইম্পোর্ট লেভেল পর্যন্ত যে চিনির কস্টিং হয় এনবিআরের হিসেব অনুযায়ী, সেই চিনি 150 টাকা কী করে বিক্রি হচ্ছে? সেটির গোড়ায় আমরা হাত দিচ্ছি না। প্রশাসন যন্ত্র বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেখানে হাত না দিয়ে, যেখানটাতে যখনই যার কিছু দাম বেড়েছে, কঠিন বাস্তবতা এবং প্রাকৃতিক কারণে যখন একেবারেই কমোডিটি পণ্য, যেগুলো নিত্য পণ্য আমরা বলে থাকি, তার মধ্যে যদি আপনি ডিমের কথা বলেন, পেঁয়াজের কথা বলেন, আলুর কথা বলেন, সেগুলো হুট করে বলে দিচ্ছে আমরা সিন্ডিকেট। সাম্প্রতিক সময়টাতে আমরা যদি বলি, রমজানের সময় আমরা দেখলাম অধিকাংশ পণ্যের ক্ষেত্রে বাজার সহনীয়। তো যখন ক্রেতা বা ভোক্তা তিনি যখন দেখেন কোনো একটি পণ্য কখনো কখনো ক্যালেন্ডার ধরে যে হুট করে অনেকখানি বেড়ে যাচ্ছে, এর পেছনে আসলে কি কারণগুলো থাকতে পারে? যদি সিন্ডিকেট না থাকে, মানে যেই ধারণাটি, তাকে তো একটা বিশ্বস্ত কোনো একটা ব্যাখ্যা তার সামনে দাঁড় করাতে হবে। কি কি কারণ হতে পারে? এখন যেমন ধরুন এই যে পেঁয়াজের দামটা বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যেই পেঁয়াজ পুরো রমজানের মধ্যে ছিল, তো জনমনে ধারণা হচ্ছে সামনে কোরবানি রয়েছে, কোরবানিতে প্রচুর পেঁয়াজ ব্যবহার হয়, কাজে কেউ না কেউ কোনো না কোনো পক্ষ হয়তো পেঁয়াজটাকে কিছু একটা করছে, কি করছে জানা নেই, কিন্তু কিছু একটা হচ্ছে। জি জি, এটার উত্তর দেওয়ার আগে আমি আমার আগের যে প্রসঙ্গটা সুলতান মাহমুদ ভাই আলোচনা করলেন, আমি আসলে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমি ঢালাওভাবে আসলে সাংবাদিকদের দোষ দিতে চাই না, আমি ওনার সাথে একমত। এখন অনেক সাংবাদিক আছেন, সুলতান ভাই তাদের একজন, যারা আসলে ওইরকম ঢালাওভাবে সিন্ডিকেটের উপর না দিয়ে বাজার আসলেই ভালো করে বিশ্লেষণ করে কাজ করতে চায়, কিন্তু আনফর্চুনেটলি তাদের সংখ্যাটা কম।
তো সেই ক্ষেত্রে আমি মনে করি না, ওনার সাথে একটা বিষয়ে দ্বিমত পোষণ করি, মিডিয়ার মালিকদের দোষ আছে বা কি আছে, তারা কি চায়। আমার কাছে মনে হয় যে বিশ্লেষণ করে, আমার মনে হয় যে কোনো একটা জিনিসের দামের যে বিশ্লেষণ করে সেটা গভীরে যাওয়া, সেটার সাথে মিডিয়ার কালচার মালিকদের মতামত খুব একটা প্রভাব ফেলার কথা না। আমার কাছে এখানে মনে হয় যে মালিক যদি ধরুন সেই ব্যবসার যে কথাটা বলছে, সেখানে যদি মালিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, একজন অনুসন্ধানী সাংবাদিক কি ওই গভীরে যেতে পারবেন আমি কিনা? যদি এটা অন্যান্য ক্ষেত্রে অবশ্যই এটা হয়, আমরা হরহামেশা যাইনি, কিন্তু সিন্ডিকেট বিষয়ক আলোচনায় কিন্তু সেটা মালিকের ইন্টারেস্টে যাওয়ার কথা। কারণ সে যদি আসলেই দেখাতে পারে যে জিনিসপত্রের দাম বাজারের কারণে বাড়ছে, সেখানে ব্যবসায়ীদের দোষ না, তাহলে তো সেই মালিকের অখুশি হওয়ার কথা না। তবে আমি আই এগ্রি, অন্যান্য ব্যাপারে অবশ্যই এখানে একটা ইন্টারফারেন্স আছে আর কি। তো এরপর আপনি যেটা বললেন যে এই যখন জিনিসপত্রের দাম ক্রেতারা বাজারে যে দেখছে, আপনি পেঁয়াজের কথা বললেন বা যেটা বললেন, দেখেন আপনি যেটা বললেন যে সামনে কোরবানি ঈদ আসছে, তখন সেই উপলক্ষে হয়তো কেউ পেঁয়াজ সংরক্ষণ করছে। ধারণাগুলো তো এরকমই তৈরি হয় যে আর কোনো ভিত্তি হয়তো নেই, হতে পারে। তো এখন আমি একটা প্রশ্ন করি, সেটা হলো যে বাংলাদেশে তো একটা মজুদ আইন আছে, তাই না? তো মজুদ আইন বলে যে কোনো একটা এতদিন পর্যন্ত এত বেশি এই পরিমাণ জিনিস আপনি ধরে রাখতে পারবেন। তো আমি মনে করি এই মজুদ আইনটা হচ্ছে একটা, আমার কাছে মনে হয় একটা খুবই ক্ষতিকর একটা আইন, নিপীড়নমূলক আইন। হ্যাঁ, নিপীড়নমূলক আইন। তার কারণটা হচ্ছে একটা বিজনেস একটা টার্মই আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আপনি আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছেন, আপনার গাটের পয়সা দিয়ে, আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনি জিনিসপত্রটা কিনেছেন, সেটা আপনি কবে বিক্রি করবেন, মানে আপনি আপনার টাকা নিয়ে ঝুঁকি নিচ্ছেন, তো ঝুঁকি নিচ্ছেন, সেটা তো আপনার দায়িত্ব, তাই না? আপনার সিদ্ধান্ত। দেখেন, যখন এই যে ধরে রাখাটা, এটাও কিন্তু একটা বিরাট রিস্ক। কারণ সে মনে করছে দাম হয়তো বাড়বে, কিন্তু নাও বাড়তে পারে। সরকার যদি হঠাৎ করে বিদেশ থেকে বিশাল অ্যামাউন্ট একটা চালান নিয়ে এসে দাম কিন্তু পড়ে যাবে, সে কিন্তু একটা রিস্ক নিচ্ছে, অথবা আমদানি শুল্ক কমিয়ে দিল। তো এই রিস্কটা, তো সেটা একটা ব্যবসায়িক রিস্ক, কিন্তু সেই সাথে যদি একটা আইনি ঝুঁকি আবার তার উপর চলে আসে, তখন তো ব্যবসা করা খুব মুশকিল। এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখেন, যখন জিনিসপত্রের দাম হঠাৎ করে এরকম কোনো কারণে দুম করে কমে যায়, তখন সে কিন্তু প্রচণ্ড লস দিয়ে হলেও তাকে বিক্রি করে দিতে হয়, যাতে দাম আগে আরও বেশি কমার আগে আমি ছেড়ে দিলাম। তখন তো কেউ এসে বলে না যে ভাই আপনার দাম তো বেশি কমে যাচ্ছে, লস হচ্ছে, আমি আপনাকে বেশি দাম দিয়ে কিনবো, সেটা তো কেউ বলে না। তো তার যখন সেল করতে হয়, তখন যখন তাকে লস দিয়েও সেল করতে হচ্ছে, তখন সে যখন সরকার বা সমাজ কারো কাছ থেকে কোনো সহানুভূতি বা সাপোর্ট পাচ্ছে না, তখন সে তো চিন্তাই করতে পারে, আমি যদি আশা করি যে আমি বেশি দামে একসময় বিক্রি করতে পারবো, সেটা যতটা বেশি সম্ভব দামে আমি বিক্রি করব, আমি বলছি। তো এখন এই জন্য আসলে একটা কথা, অনেক সময় কথা আসে যে 300 টাকা দিয়ে বিক্রি করছে, কি অমানুষ। হ্যাঁ, তো এখন আমাদের কি কোনো সর্বজন গ্রাহ্য বা আইনি কাঠামোতে কোনো প্রফিট মার্জিন দেওয়া আছে যে 5%-এর বেশি প্রফিট করা যাবে না বা 50%-এর বেশি প্রফিট করা যাবে না? সেরকম নাই। যদি সেরকম থাকতো, তাহলে সেটাও বলে দিতে হতো যে এর বেশি লস তাকে করতে দেওয়া হবে না। আপনি প্রফিটের বেলায় তাকে মার্জিন ধরবেন, তার লসের বেলায় তাকে সাপোর্ট দিবেন না। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই জন্য সমাজে যেহেতু যেটা হয় যে কনজিউমারদের সেন্টিমেন্টটা আসলে খুব বেশি স্ট্রং, এবং ভোটারদের মধ্যে মনে হয় কনজিউমাররাই বেশি আছে, তারাই আক্রান্ত হচ্ছে। তো সেই সেন্টিমেন্টটা গড়ে ওঠার ফলে ব্যবসায়ীদের যে দিকটা, এটা অনেকখানি উপেক্ষিত থাকে, এবং যার ফলে যেটা হয়, এর ফলে কিন্তু আলটিমেটলি কনজিউমাররাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ ব্যবসায়ী যদি ঠিকমতো ব্যবসা না করতে পারে, তাহলে কনজিউমাররা কিন্তু দাম কখনো কম পায় না। তো অনেক সময় যেমন আমাকে একজন বলতেছিল যে এই যে সরকার অনেক কড়াভাবে মনিটরিং করতেছে, এই জন্য এবার কিন্তু রোজার সময় দাম কমে আসে, এটাকে সরকারের একটা বিরাট সাফল্য দিচ্ছে। আমি বলে, আপনি একটু থামেন। বিষয়টা হচ্ছে, আজকে যদি যেই নিত্যপণ্যের দাম বলছেন, ওখানে একটা সাপ্লাই চেনে কোনো ডিসরাপশন হইতো,
বন্যা খরা কোনো জায়গায় হয়তো সরকারের 14 গোষ্ঠীরও সাধ্য থাকছিল না এই দামটা কন্ট্রোলে করা। এটা লাক, একটা পিওর র্যান্ডম লাক, সেই কারণে এটা হয়েছে। আর আপনি আরেকটা প্রশ্ন করলেন যে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর দাম বাড়ে, তার মানে কি তারা একটা নির্দিষ্ট সময়ে এসে মানে আপনি বলছেন না, অনেক মনে করতে পারে তারা তখন ওই সময়টাতে এসে তারা একটা মিটিং করে সিন্ডিকেট করে দাম বাড়ায়। তো আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম যে টাইটেলটা ছিল ব্যবসায়ীরা কি এত বোকা নাকি, যে রমজানের মতো একটা সেন্সিটিভ সময়ে আসে যেখানে সরকার, জনগণ সবাই খুব কড়া নজরে রাখে জিনিসপত্রের দাম বাড়ছে কিনা, ঠিক ওই সময় এসে তারা দামটা বাড়াবে। ব্যবসায়ী তারা তো বোকা না, তারা যদি দাম বাড়াতে চায় তারা অন্য একটা সিজনে যে দাম বাড়াবে, বা যদি তাদের সেই ক্ষমতাটা থাকে। তাদের আসলে নিত্য পণ্যের বেশিরভাগ বাজারে ব্যবসায়ীদের ওই ক্ষমতাটা নাই। এটাকে আমরা বলি কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেট হচ্ছে যেগুলো আইডেন্টিক্যাল প্রোডাক্ট, একরকম প্রোডাক্ট এবং হাজার হাজার সেলার। কোনো সেলারের, নির্দিষ্ট সেলারের কোনো সাধ্য নাই ওই জিনিসটাকে, প্রাইসটাকে বাড়ানো কমানো। তাহলে বাড়ে কেন? আসলে আমরা বেশি খাই বলে। রোজার আগে আমাদের বিশাল প্রস্তুতি থাকে, তো রোজার মাস সংযমের মাস, কিন্তু বাজার বলে এটা অন্য কিছু। তো সেখানে আমরা অনেক খাবারের প্রস্তুতি নেই এই জন্য বাজারে যখন ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। এটা হচ্ছে বাজারের নিয়ম। তো এখন এই বিষয়গুলো আসলে আপনি যদি ব্যাখ্যা করতে চান বা আমি কাউকে ব্যাখ্যা করতে চাই, এটা আসলে। আর পাশাপাশি কি এটিও ঘটে কিনা, যেটি আপনি বলছেন যে দিন শেষে তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডেরই মূল সূত্রের জায়গায় যেতে হবে। যেমন গত বছর আমরা যদি 2024 সালকে ধরি, মাঝারি মানের অনেকগুলো বন্যা হয়ে গেল। আমি যদি বড় দাগেও ধরি, কমপক্ষে 3টি, এবং ওই ফেনী অঞ্চলের সহ সেই জায়গায় আমরা দেখলাম যে অনেকগুলো পণ্য, বিশেষ করে যেটি হয়তো তাৎক্ষণিকভাবে বোঝা যায় না কিন্তু পরে গিয়ে তার প্রভাব পড়ে, যেমন পোলট্রি একটি জায়গা। এরকম জায়গাগুলো এমন কি হয় কিনা যে সেটি হয়তো তাৎক্ষণিক কারণটি এখন বোঝা যাচ্ছে না, 6 মাস বা 1 বছর পরে গিয়ে আসলে পুরো মৌসুমটিতে বা সেই পণ্যটিতে হবে, এই ধরনের ঘটনা ঘটে কিনা? হ্যাঁ, মানে জিনিসটা যেটা হচ্ছে যে আপনি পোলট্রির উদাহরণটা যেটা দিলেন, সেটা গত মে জুন থেকেই শুরু হয়েছে। তখন প্রচণ্ড অস্বাভাবিক ব্যবসা, একটা গরম পড়লো, তখন মুরগির উৎপাদন কমে গেল, লেয়ার মুরগির ওজন কমে গেল, তারপর ডিম উৎপাদন ক্ষমতা কমে গেল। তারপরে আসলো আমাদের সেই জুলাই বিপ্লব, সেখানে একটা ডিসরাপশন ঘটলো, তারপরে বন্যা হলো। তো সব মিলিয়ে যখন একটা সাপ্লাই চেনে একটা ধাক্কা লাগলো, ডিমের দাম বাড়া শুরু করলো অস্বাভাবিক রকম। তারপর যখন শীতকাল আস্তে আস্তে যখন ভেজিটেবল আসা শুরু হলো, তখন ডিমের, সবজির যোগান আসলে আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী একটু ডিমের ডিমান্ড আস্তে আস্তে কমে যায়। তো কমতে কমতে তারপর রোজার মাস আসলো, রোজার মাসেও ওরকমভাবে ডিমের, কিন্তু আমরা যেহেতু অন্যান্য ইফতার আইটেম নিয়ে খুব ব্যস্ত থাকি, ডিমের প্রতি ওরকম একটা চাপ থাকে না। তো এখন যেটা হয়েছে, তো ডিমের বাজারে এখন ডিম অস্বাভাবিক দাম কমে গেছে, প্রোডাকশন কস্টের চেয়ে লস হচ্ছে, এটা নিয়েও। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি একটা জায়গায় দেখলাম যে ডিম ডিলার যারা আর কি বড় বড় ফার্ম এবং খামারিদের মাঝখানে থাকেন, তারা বলছেন সিন্ডিকেট করে দাম কমানো হয়েছে। তো এখন আসলে ব্যাপারটা কি হয়েছে? আসলে ব্যাপারটা হয়েছে প্রোডাকশন বেশি, কারণ এর আগের 2 সিজনে ডিমের দাম বেশি ছিল, তখন অনেকে কিন্তু ডিমের ব্যবসাটা এক্সপ্যান্ড করছে, যাদের এক্সিস্টিং ক্যাপাসিটি ছিল সেখানে বাড়িয়েছে, আবার অনেকে নতুন এসে যোগ হয়েছে। ফলে যেই টাইমটাতে এখন ডিমের ডিমান্ড কম, কিন্তু আগের 2 সিজনের ওই ল্যাগ ইফেক্টের কারণে এখন সাপ্লাই বেশি, ডিমের দাম কমছে। তো কিন্তু এটা তো সত্যি যে সাপ্লাই ব্যবসায়ী যারা লস করছে, কিন্তু এই নিয়ে তো কোথাও কোনো কারো, মানে আপনার লস হলে বাজার সহনীয় আছে, আমরা ভালো একটু কম দামে পাচ্ছি, সহনীয় আছে, কিন্তু অনেক মানুষ হয়তো সর্বশান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুনর্বার হয়তো তিনি সেটি আর উৎপাদন করতেই পারবেন না, অনেকে পুঁজি হারিয়ে ফেলেন, বিশেষ করে ক্ষুদ্র খামারি এবং অন্যান্য বিষয়। আমি জনাব সুলতান মাহমুদের কাছে একটু জানতে চাইবো এই বিষয়টা নিয়ে, যে সংকট যদি আমরা বলি, যে যেহেতু আজকে কথা বলছি আসলে জনধারণা বা মিথ যেটা রয়েছে এবং বাস্তবতা আপনাদের কাছ থেকে যেরকম শুনছি, এর পেছনে কি একটা
দীর্ঘকাল ধরে, যেটা 2-3 দশকের কথা আপনি বলছিলেন, একটা কোথাও আস্থার জায়গাটাতে একটা গ্যাপ রয়েছে কিনা? আমরা ব্যবসাকে বা ব্যবসায়ীকে যেভাবে দেখি, হয়তো 1টা 2টা 3টা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। একজন গ্রাহক হিসেবে, ভোক্তা হিসেবে সবসময় মনে করা হয় যে না, ব্যবসায়ী মানেই হচ্ছে যে সুযোগ পেলেই প্রফিট তুলে নিবে একদম লাগামহীনভাবে, বা মজুত করবে বা সংকট তৈরি করবে। আবার বিপরীতে হচ্ছে বাজার নিয়ন্ত্রণে থাকা মানেই কি একেবারেই, যেটি বললো, প্রোডাকশন কস্টের চাইতেও কম, যত কমে দেওয়া যায় সেটাই বাজারের নিয়ম কিনা? এই জায়গাগুলোতে আমরা কি আসলে ভোক্তা হিসেবে, গ্রাহক হিসেবে ম্যাচিওরড হয়ে উঠতে পারি না, এরকম কি মনে হয় কিনা? ধন্যবাদ। উনি যে প্রশ্নগুলো এনেছেন তার একটা বিষয় উনি যেটা বলেছেন যে আমাদের যে মজুদ আইন যেটি আছে, সেই আইনটি আমি যেটি বলছিলাম যে এটি একরকম নিপীড়নমূলক আইন। আপনি গভর্নমেন্ট ব্যবসা করছে না, গভর্নমেন্ট বারবার বলে যে গভর্নমেন্ট হলো ব্যবসার সহায়ক, তো ব্যবসা কারা করবে? ব্যবসায়ীরা করবে। আবার আপনি এমন আইন করবেন যে আইনের আমরা তো প্রয়োগের চেয়ে অপপ্রয়োগটা বেশি দেখি, বাস্তবে দেখতে পাই। যখন যেটা প্রয়োগ দরকার সেটি না করে যখন যেটা না দরকার সেটিকে অপপ্রয়োগ করা হয়। এটি আমাদের অস্থিমজ্জায় ঢুকে গেছে। আমরা অন্যায় করতে অভ্যস্ত হয়ে উঠেছি, এবং সেটি যদি বলেন যে গত 1.5 দশকের বেশি সময় ধরে এটি একবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমাদের। ব্যবসায়ী বলেন, ব্যাংকার বলেন, প্রতিটি পেশায়, কোনো পেশাকে আপনি এখান থেকে সরিয়ে দিতে পারবেন না। তো এখন ব্যবসায়ীদের বিষয়টিকে যেভাবে দেখা হয়, আমি যেটি বলছিলাম যে যারা কর্পোরেট বিজনেস করেন, হাতে গোনা 2-3টি পণ্য যেগুলো ইম্পোর্ট ওরিয়েন্টেড, সেই জায়গা বাদে যেগুলো আমাদের হোমগ্রোন প্রোডাক্ট, আমরা চাইলেই পুরোপুরি স্বনির্ভর হতে পারি, বা স্বনির্ভর অনেকাংশে আমরা স্বনির্ভর, কিছু কখনো কখনো দৈব দুর্বিপাকে আমাদেরকে সেগুলো ইম্পোর্ট করে চাহিদা মেটাতে লাগে। তো তার মধ্যে আপনি যেটি বলছিলেন ডিমের কথা, এখন আপনি যদি ভোক্তা হিসেবে আমি কম দামে চাই, এটি আরও দাও, আরও দাও, দাও দাও দাও, আরও দাও, এরকম একটি ব্যাপার আছে। কমাও কমাও কমাও, এই ব্যাপারটা যেমন আছে, তেমনি আপনাকে এটি যখন ভোক্তার পক্ষ থেকে থাকবে, সরকারের পক্ষ থেকে কিন্তু ওই যে সহায়ক বলা হয়েছে, যে সরকার হচ্ছে সহায়ক, তো সহায়ক হলে সরকার জনগণেরও সহায়ক, ব্যবসায়ীদেরও সহায়ক হতে লাগবে। এখন যখন ব্যবসায়ীদের ক্ষতিটা হচ্ছে, উনি যেটি বলছিলেন যে দাম যখন বেড়ে যায় তখন দামের সিলিং দিচ্ছেন, যখন কমতে কমতে কমে যাচ্ছে তখন সেখানে সিলিং দিচ্ছেন না কেন? বেড়ে গেলে যখন সিলিং দিচ্ছেন তো সেখানটাতে আটকে দিচ্ছেন, ভালো কথা, ভোক্তার স্বার্থ সংরক্ষণ করছেন। তো যিনি প্রোডাকশন করছে তার যখন শেষ হয়ে যাচ্ছে তখন সেখানে তাকে সাবসিডি দেন। যদি ন্যাচারাল কারণেও সাপ্লাই চেইনে যদি বেশি প্রোডাকশন চলেও আসে, তো তাহলে কম দামে মার্কেট অ্যান্ড ডিমান্ড এবং প্রোডাকশন যদি আপনার সারপ্লাস থাকে তখন তো কমে যাবে। তো তাহলে যিনি ওই প্রোডাকশন করছেন তাকে আপনি সাবসিডি দিয়ে তার ওই ঘাটতিটা পূরণ করে দেন। সেই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি না, সরকার কিন্তু সেইখানে যাচ্ছে না। যদি আপনি বলেন যে উনি যে কথাটা বলছিলেন যে গত 3-4 মাস, বিশেষ করে 4 মাসের কথাই আমি বলি, আজ পর্যন্ত, এখন পর্যন্ত নানান প্রতিকূলতায়, যদি পোলট্রির কথা বলেন বা ডিমের কথা বলেন, ডিম এর মাঝখানে আগে 15-16 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, তখন ইম্পোর্ট করেছে সরকার, বলা হয়েছে যে কি ইম্পোর্ট করে চাহিদা মিটিয়েছে। আমার পার ডে আমাদের যে ডিআইয়ের যে ইনফরমেশন যেটা আছে সেখান থেকে কি বলা হচ্ছে, প্রত্যেক দিনের ডিমের চাহিদা প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি পিস। আপনি টোটাল মৌসুমে যখন ডিমের সংকট তৈরি হলো, দাম তেতে উঠল, তখন এনেছেন কত? সেটি মোটেই 20 লাখের উপরে না। সেটি দিয়ে কি হয়েছে আপনার? একদিনের 1/4 তাও না। তাহলে কি হয়েছে? যেটি সাপ্লাই দিয়েছে আপনার লোকাল মার্কেট থেকে এসছে। তো সেই ক্ষেত্রে যারা উৎপাদক, আপনার ভোক্তার স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সরকারের একটি জায়গায় খুব মনোনিবেশ করা দরকার। যারা উৎপাদকদেরকে সুরক্ষা দেবার ব্যাপারটা খুব নিশ্চিত যদি করতে পারেন, তাহলেই কিন্তু মার্কেটে পণ্যের দাম কম থাকবে। উৎপাদক যখন দেখবে যে না, আমি যখন ক্ষতিতে পড়ে যাব সরকার আমার পাশে দাঁড়াচ্ছে, অতএব সে প্রোডাকশন থেকে পিছিয়ে যাবে না। এবার যদি আলুর কথা বলেন আপনি, আমি ডিমের কথা বলছিলাম, ডিম দেখেন, একটি ডিমের প্রোডাকশন কস্ট নানান বিবেচনা, আমি কয়েক পক্ষের সাথে কথা বলে দেখলাম, একটি ডিমের প্রোডাকশন কস্ট, সেটি সাদা ডিম হোক বা বাদামি বর্ণের ডিম হোক, কোনো অবস্থাতে 9 টাকার নিচে প্রোডাকশন কস্ট নাই।
এই যে গত এই চলতি মাসের একবারে শুরুর দিকটাতে 60 টাকা 60.5 টাকা করে ডিম বিক্রি হয়েছে খামারি পর্যায়ে, প্রান্তিক খামারিরা বিক্রি করেছে। তাহলে ওই প্রান্তিক খামারির অবস্থা কি? সে লোন নিয়েছে না স্থানীয় ডিলারদের মাধ্যমে করেছে, স্থানীয় সমিতি থেকে টাকা নিয়েছে, সে তো সর্বশান্ত হয়ে যাবে। এরপরে আবার ডিমের সংকট দেখা দেবে। এই জায়গায় এখন যদি সরকার সাবসিডি দেয় বা ডিমের একটি সর্বনিম্ন স্তর বেঁধে দিত, তাও বোঝা যেত যে না, এর নিচে ডিম বিক্রি করা যাবে না। আপনি হায়ার সিলিংটা করে দিয়েছেন, কিন্তু লোয়ার কিন্তু সিলিং নাই। এটি ডিমাতা সুরক্ষাটা দুপক্ষের জন্য করতে হবে। আপনি ডিমে যেমন দেখলেন, এবার আলুর প্রোডাকশন কি হয়েছে। আপনি রাজশাহী, আপনার মুন্সিগঞ্জ এবং বগুড়া, এই 3 আলু উৎপাদন ঘন এই এলাকাগুলোতে আপনি খোঁজ নিয়ে যদি দেখেন, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ কোনো অবস্থাতেই 22 টাকার নিচে না। এখন সেই আলু যখন বিক্রি হয়েছে এবার 11 টাকায়, 11 টাকা 8 টাকা পর্যন্ত বিক্রি করেছে রাজশাহীর কৃষকরা। কেন বিক্রি করেছে? গত বছর আলুর ভালো দাম পাওয়ায় কৃষক পর্যায়ে 48 থেকে 50 টাকা কৃষকরাই বিক্রি করেছে গত বছর। এই বিক্রি করার কারণে এবার কি করেছে, যারা ভুট্টা সহ অন্যান্য প্রোডাক্ট উৎপাদন করত সব জায়গাতে আলুতে ডাইভার্ট করেছে। তো যে কৃষক 3 বিঘা জমিতে গত বছর আলু করেছে, সেই কৃষক এবার 7 বিঘা 8 বিঘা জমিতে আলু করেছে। এখন কোল্ড স্টোরেজের একটা ধারণ ক্ষমতা আছে, হঠাৎ করে তো কোল্ড স্টোরেজ আর দ্বিগুণ তিনগুণ যায় নাই। এখন উৎপাদনের পর নির্দিষ্ট মৌসুম শেষে যখন আলু সংরক্ষণ করবার জায়গা, কোল্ড স্টোরেজে গিয়ে আলু বস্তা রেখে দিয়ে এসছে, কোল্ড স্টোরেজে জায়গা নাই, সেখান থেকে রাখতে পারেনি। এখন আম গাছের তলায় মাচা মাচা করে রেখে দিয়েছে। আলু তো পচে যাবে, এটি তো পচনশীল পণ্য। তো যারা ওই যে বলছিলেন যে দাম আরও পড়ে যাবে, ওই শঙ্কা থেকে আম গাছের তলাতে না রেখেও তারা কি করেছে, আচ্ছা যা পাই তাই বিক্রি করি, 8 টাকায় বিক্রি করেছে। তাহলে ওই কৃষকের প্রোডাকশন, ওই কৃষকের সুরক্ষা কে দেবে? সেই জায়গাটাতে আপনাকে সরকারকে, এই বাস্তবতাটা যেটি বলছেন, যেটি ইতিমধ্যে আমি আরেকটি পয়েন্ট আপনাকে আসে। আপনি যে পণ্যের কথা বলছিলেন যে কোরবানি আসছে, তখন খুব পেঁয়াজ তখন লাগবে, সেই জন্য তখন দাম বেড়ে যাবে, এখনই বেড়ে যাচ্ছে। আপনি পেঁয়াজের মৌসুম কখন সেটা দেখতে লাগবে। আমরা শীতের মধ্যে পেঁয়াজের কালি খাই, তারপরে মুড়ি কাটা পেঁয়াজ আসে, এরপরে হালি পেঁয়াজ আসে। তো পেঁয়াজের যখন মৌসুম, তখনই কিন্তু গত 2-3 মাসে দাম 20 টাকার নিচে নেমে এসেছিল কৃষক পর্যায়ে। আমরা ঢাকাতে 30-35 টাকা কিনেছি। তো সেই পেঁয়াজ এখন কিন্তু সংরক্ষণের, মুড়ি পেঁয়াজ শেষ হয়ে, মুড়ি কাটা পেঁয়াজ শেষ হয়েছে, হালি পেঁয়াজ এখন সংরক্ষণের জায়গায়। চাষিরা কি করে, তখন বিক্রি করে, তখন তাদের যে উৎপাদন কস্টটা তোলা এবং ডে টু ডে যে ব্যয়টা আছে, নিত্য ব্যয় যেটা আছে, সেটি মেটাবার জন্য তাৎক্ষণিকভাবে যেটা দরকার বিক্রি করে দেয়। এর বাকি যেটা তারা তাদের মাচাতে সংরক্ষণ করে দেয়। তখন যখন যার যেটুকু দরকার তখন সেটুকু বিক্রি করে। এখন ওর সংরক্ষণের দিকে যাচ্ছে। যখনই সংরক্ষণের দিকে যাচ্ছে, আপনি বাজারে সাপ্লাই নাই, তো আপনার তো দাম বাড়তে থাকবে। এবং ওই চাষি দেখেন, আমরা একটি অভিযোগ ছিল কৃষকরা দাম পায় না। কোনো পণ্যে আমার গত কয়েক বছরে আমাদের কৃষকরা ভালো দাম পেয়েছে, তারা খুব খুশি না হলে তারা এত উৎপাদনে যেত না। আমি যেটা আলুর কথা বলছিলাম, ঠিক পেঁয়াজের কথাও আমি সেভাবেই বলছি। পেঁয়াজ দেখেন 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, র্যাব নামিয়ে দিয়ে, ভোক্তা অধিকার নামিয়ে দিয়ে, কম্পিটিশন কাউন্সিল নামিয়ে দিয়ে 160 টাকা থেকে তখন এই অপারেশনগুলো গেছে। রক্ষা কি করতে পেরেছে? পারিনি। ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট করা পেঁয়াজ সেটিকে দিয়ে কি রক্ষা করতে পেরেছে? 200 টাকা হয়েছে। আপনাকে ভোগ্য পণ্যের দাম কমাতে হলে কৃষক সুরক্ষার বিষয়টিকে, খামারিকে সুরক্ষা দিতে লাগবে। ভোক্তাকে কম মূল্যে পণ্য খাওয়াতে হলে আমার কৃষককে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে প্রোডাকশন বাঁচবে, কৃষক খুশি থাকলে উৎপাদন বাড়বে, বাজারে সরবরাহ বেশি থাকবে, ভোক্তা কম দামে খেতে পারবে। কিন্তু আপনি আইন প্রয়োগ করে যেখানে সেখানে আইনের প্রয়োগের নামে অপপ্রয়োগ করবেন, মামলা দেবেন, হুমকি দেবেন, ডেকে নিয়ে র্যাব, পুলিশ, অন্যান্য সংস্থা থেকে গুম খুনের হুমকি দিবেন, সেটি করে কিন্তু কখনোই কোনো সুফল মেলে নাই। সেজন্য সরকারকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আরেকটি কাজ করেছে, এই যে পণ্য দাম সহনীয় রাখবার ক্ষেত্রে। আপনি দেখবেন যে অর্থ উপদেষ্টা এখনকার যিনি আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি বাণিজ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। উনি এসে তাৎক্ষণিকভাবে কতগুলো ডিসিশন নিয়েছিলেন।
নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে, সেটি হলো আমাদের ইম্পোর্ট ওরিয়েন্টেড যত পণ্য, সব পণ্যের ভ্যাট ট্যাক্স কত কমিয়ে দেয়া যায় সেগুলো উঠিয়ে নিয়েছে, এআইটি কমিয়ে নিয়েছে, বিএটি নিয়েছে, ইম্পোর্ট ডিউটি কমিয়ে নিয়েছে, ডিমের উপর পর্যন্ত ইম্পোর্ট ডিউটি তুলে নিয়েছে, পেঁয়াজের উপরে নিয়েছে, আলুর উপরে নিয়েছে। এতে একটি মানুষের মধ্যে বা যারা ব্যবসা করেন তাদের মধ্যে একটি চাপ সৃষ্টি করেছে যে তাহলে আমাদের আর এটির দরকার নাই। এখন আবার বন্ধ করে দিয়েছে, এখন পেঁয়াজ মৌসুম, আলুর মৌসুম আবার সেটির উপর আরোপ করেছে, না হলে বাইরে থেকে এসে হয়ে যাবে, তখন আমাদের খামারিরা ক্ষতি হবে। তো সেই জন্য সরকারকে ওই জায়গাটা বলছেন যে এই রাষ্ট্রের জায়গা থেকে যে সুরক্ষার বিষয়গুলো সেটা নিশ্চিত করতে হবে। আমি একেবারে ধামকি মামলা মোকদ্দমা দিয়ে মানে বল প্রয়োগ দিয়ে এটি আসলে করে কখনো সম্ভব হবে না। নয়। কিন্তু ন্যারেটিভটি চেঞ্জ করার জন্য কি করো, খুব ছোট করে একটু শুনতে চাইবো। আমরা বুঝলাম আপনাদের কাছ থেকে, কিন্তু জনমনে যে মিথ, যে ধারণা যেটি তৈরি হয়েছে দীর্ঘকালের চর্চার ভেতর দিয়ে যেটা চলে এসছে, সেটি তো পাল্টানো দরকার এবং একটা বাজার ভিত্তিক বাস্তবসম্মত ধারণা, প্রতিধারণা তৈরি করা প্রয়োজন। সেটার জন্য কি করতে পারে মিডিয়া, কি করতে পারে, বা অন্য কারো কিছু করার রয়েছে কিনা? জি, তো তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো যে আমরা হয়তো পার্টিকুলার আমার কথা বা অনেক সময় মানুষ ভুল বুঝে যে মনে করে যে আমি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতে এসেছি, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছি, এই ধরনের কোনো বিষয়। আসলে আমি নিজে ব্যবসা করি না, আমার 14 গোষ্ঠীতে কোনো ব্যবসায়ী নেই তো এখনো পর্যন্ত। তো এখন বিষয়টা যেটা হয়েছে যে ব্যবসায়ী যে অসৎ না তা কিন্তু না। প্রত্যেক ব্যবসা একটা পেশা, প্রত্যেক পেশাতেই অসৎ পেশাজীবী কিছু আছে, ব্যবসায়ীদের মধ্যে নিশ্চয়ই আছে। কিন্তু আমি সবসময় বলেছি, তিনি যদি কোনো অপরাধ করেন, লাইক এনি আদার ক্রাইম, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধটা প্রমাণ করে শাস্তি দেন। আপনি যদি 100টা ব্যবসার মধ্যে 100টা শাস্তি দেন, আমার কোনো অসুবিধা নেই, প্রমাণ সাপেক্ষে। কিন্তু প্রমাণ ছাড়াই যদি তাকে আমরা অপরাধের কারণ করে দাঁড়াই, সেটা কোনো ফেয়ার হয় না এবং বাজারে এটা খুব বাজে ইম্প্যাক্ট করে। আর যেটা আপনি বললেন, আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেটা আমি একটু সুলতান মাহমুদের সাথে একটু দ্বিমত পোষণ করি, সেটা হলো যে দামের বিষয়টা। বাজারে আমি কিভাবে দাম কি আমি নির্ধারিত রাখবো, নাকি বেশি বেড়ে গেলে তার উপর উঠতে দিব না, বেশি কমে গেলে তার নিচে কমতে দিব না, এগুলোকে আমরা বলি প্রাইস ফ্লোর, প্রাইস সিলিং। এগুলো আসলে মুক্তবাজার অর্থনীতি যেটার মধ্যে আমরা চলে, এটার সাথে, এই ধারণার সাথে এটা যায় না। তাহলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কিভাবে রাখতে হবে হচ্ছে প্রাইস স্ট্যাবিলাইজেশন পলিসি, যেটা উনি বলেছিলেন। আমাকে বাজারের নিয়মেই খেলতে হবে। সেটা কীরকম? যখন এই যে উনি বললেন যে আলু যখন অনেক বেশি হয়ে গেল, তখন সরকারকে করতে হবে বাজার থেকে আলুগুলো সাপ্লাইটা কমিয়ে আনতে হবে, কমিয়ে কোল্ড স্টোরেজে ঢুকাতে হবে, ঢুকিয়ে ওখানে রাখতে হবে। যার ফলে যখন বাজারে অনেক বেশি আলু চলে আসছে, দামটা সাপ্লাই যেহেতু কমে গেছে, দামটা এতটা কমবে না। তারপরে যখন আবার অফ সিজন, যেখানে আলু নাই, তখন যদি বাড়তে থাকে, তখন আবার সেগুলো ছেড়ে দিতে হবে। এভাবে বাজারের নিয়মই স্ট্যাবিলাইজ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো এতদিন কেন হয়নি কেন? এটা হচ্ছে কি সরকারের নীতি, সরকারের অদক্ষতা। এই যে কোল্ড স্টোরেজগুলো কীভাবে ডেভেলপ করতে হবে, কোল্ড স্টোরেজে নাই তা না, কিন্তু কোল্ড স্টোরেজগুলো নট ফাংশনিং, সেগুলো ঠিকভাবে কাজ করা হচ্ছে না। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা যে ধরনের অদক্ষতা, ইনএফিসিয়েন্সি দেখি, সেখানেও এগুলো আছে, এবং কোল্ড স্টোরেজের সংখ্যারও অপ্রতুলতা। এগুলোর কারণগুলো হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে সমস্যার সমাধান করার অ্যাটিটিউড তো আমাদের সরকারের বা রাষ্ট্র পরিচালনার কোনো খাতেই নাই, সেভাবে এই খাতটাও অবহেলিত। আর আপনি যেটা প্রশ্নটা করলেন যে ন্যারেটিভ চেঞ্জের বিষয়টা কি, সুলতান মাহমুদ ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে আবার বলছি, ন্যারেটিভ কিন্তু তৈরি করে মিডিয়া। আপনি যে কোনো জায়গায় বলেন, ন্যারেটিভ কিন্তু তৈরি করে মিডিয়া। আপনি বলছেন যে বিকল্প ন্যারেটিভও মিডিয়াকেই তৈরি করতে হবে, ন্যারেটিভটা তৈরি করতে হবে। এবং আমি অনুরোধ করব, আপনারা যারা শুনছেন বা যারা মিডিয়া শুনছেন, আপনারা দয়া করে প্রত্যেকটা জিনিসপত্রের দামের কথা যখনই বলবেন, তখন ব্যবসায়ীদের কারসাজি, কৃত্রিম সংকট, এগুলো একটু ব্যবহার করা প্লিজ আপনারা একটু কমান। যেটা উনি বলছিলেন তা না হলে তো আপনি নিউজ পড়বেন না বা দেখবেন না।
সেটিও আমার কিন্তু মূল ধারণা লক্ষ্য নয়, এটাও এত বেশি সেটিও কিন্তু মূল লক্ষ্য নয়। আর পড়ানোর জন্যই যে সবসময় এটি কিন্তু সাংবাদিকতা। আমি যেটি বলছি, প্রত্যেকটি পেশাতে, আমি সরি টু ইন্টারাপ্ট, সেটি হলো প্রত্যেকটি পেশাতে ভালো এবং মন্দের জায়গাটা আছে। সেখানটাতে যে কোনো পেশার যে আনটাস্ট আছে তা কিন্তু নয়। এবং সাংবাদিকতার ক্ষেত্রেও সবাই যে পরিচ্ছন্নভাবে করছেন, কেন করছেন না, সেটা তো আমি শুরুতে আপনাকে কিছুটা বলেছি। তো সব জায়গায় কিন্তু তার মানে আপনারা দুজনেই কিন্তু একমত সেই জায়গাটাতে, সকল পেশাতেই ভালো মন্দ রয়েছে এবং যৌথ দায়িত্ব। আর কয়েক সেকেন্ড সময় দেন, সেটা হলো যে সাংবাদিকদের একটা দায় আছে ন্যারেটিভ তৈরি করার, এবং ওভাবে নিউজটা প্রেজেন্ট না করে ওনারা আরেকটু, কারণ আমার ধারণা এই কৃত্রিম সংকট, ব্যবসায়ীদের কারসাজি, এগুলোর অ্যাপিলও তেমন একটা নাই। লোকজন শুনতে শুনতে ওরা এটা তাদের মধ্যে আত্মস্থ হয়ে গেছে, এটা তাদেরকে নতুনভাবে কোনো অ্যাপিলও করে না। তো সেটা একটা ব্যাপার আছে, সেজন্য সেটাকে একটু চেঞ্জ করার ন্যারেটিভটা মিডিয়া থেকে। আরেকটা হলো, আমার মনে হয় যে সরকারেরও একটা বিরাট রোল আছে। সরকার এই পপুলিস্ট অ্যাপ্রোচে না যে একটা কিছু একে ধরলাম, একে মারলাম, একে জেলে পাঠালাম, একে জরিমানা করলাম, এই অ্যাপ্রোচটা থেকে সরকারকেও বেরিয়ে আসতে হবে, যাতে এবং তাদেরকে ইদানিং কিন্তু মাঝে মাঝে আমরা কারো কারো মুখে শুনি যে এখানে আসলে আমাদের তেমন কিছু করার নাই, বাজারের নিয়মে হচ্ছে, মাঝে মাঝে শোনা যায় সরকারি মহল থেকে, কিন্তু কণ্ঠগুলোকে আরেকটু বাড়াতে হবে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। চমৎকার আলোচনার ভেতর নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতারা অনেকখানি বুঝতে পারছেন যে আলোচনা যেখানে গেছে, বিশেষত বাজার সিন্ডিকেট নিয়ে যখন আমরা কথা বলি, তার বাস্তবতা এবং আমাদের যে ধারণা এর বাইরে আসলে বাজার কিভাবে কাজ করে, যেটি মূল কথা এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে বাজার কিন্তু বাজারের নিয়মেই চলে এবং সেখানে সরকারের একটা বড় ভূমিকা রয়েছে দুপক্ষেরই। বিশেষ করে গ্রাহক বা ভোক্তার যেমন স্বার্থ দেখতে হবে, পাশাপাশি পণ্য বা সেবাগুলো যারা আমাদের কাছে নিয়ে আসছে গ্রাহক বা ভোক্তার কাছে, অর্থাৎ ব্যবসায়ী, তারাও বিনিয়োগ করছেন, তাদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা, তাদেরকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা, অর্থাৎ দুপক্ষের এই নিশ্চয়তার ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা এগিয়ে যাবে। কাজেই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় যারা এই দায়িত্বগুলো পালন করছেন, আমাদের প্রত্যাশা থাকবে নতুন বাংলাদেশের এই পদযাত্রায় নিশ্চয়ই তারা সেভাবে দেখবেন যাতে করে জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় সামনের দিনগুলোতে। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকে বিজ ট্রেন্ডসে আমাদের সাথে।